মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়, কি বলবে কোনটা এগিয়ে? মানে এখন কি ঘরের মধ্যেই কম্পিটিশন? দেখুন, কোনটা এগিয়ে বলতে পারবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ তা আমরা প্রমাণ না করতে পারলেও খাতায় কলমে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম করে দেখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কতটা অপদার্থ তা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প প্রমাণ করে দিয়েছে। যে স্বাস্থ্যসাথী কার্ডের কোনো গুরুত্ব নেই, সরকারি হাসপাতালের কোনো উন্নয়ন নেই, কোনো সুপার স্পেশালিটি হসপিটাল নেই, একজন সাংসদকে নিজের উদ্যোগে সেবাশ্রয় ক্যাম্প চালাতে হচ্ছে। তো তাহলে বাকি 28 জন সাংসদ কি করছে? তার মানে বাকি 28 জন সাংসদের জায়গায় মানুষ কতটা অবস্থা খারাপ, কতটা দুর্দিনে আছে। ধরুন, মোদী সরকার তো একটা এইমস দিয়েছে, সেই এইমসে তো কিছু মানুষ গিয়ে অন্তত বাঁচতে পারছে। ইএসআই হসপিটাল তৈরি হচ্ছে, আমাদের সাংসদ ডক্টর জয়ন্ত রায় জলপাইগুড়িতে একটি হাসপাতাল, কেন্দ্রীয় হাসপাতাল তৈরি করছেন, কিন্তু বাকি জায়গায় তৃণমূলে 28 জন সাংসদ কি করছে? সুতরাং পিসির ব্যর্থতা ভাইপো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে না সরকারি হাসপাতালে চিকিৎসা আছে, না সুরক্ষা আছে। জাল স্যালাইন, তার সাথে তো আমরা দেখলাম কিভাবে বিষ স্যালাইন প্রয়োগ করে মারা গেল। জাল স্যালাইন আজকে দেখছেন, 2015 সাল থেকে জাল স্যালাইন দেওয়া হচ্ছে। কত মানুষকে বলে দেওয়া হয়েছে কিডনি ফেল করেছে, মারা গেছে, কিন্তু আদতে সার নয়। আপনি জাল স্যালাইন দিয়ে দিয়ে প্রত্যেকটা জাল স্যালাইনের পাউচ থেকে 1.5 টাকা থেকে 2.5 টাকা ট্যাক্স মানে কাটমানি খেয়েছে এই তৃণমূল দল। প্রত্যেকটা জাল স্যালাইনের কিন্তু সরকারি হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধ পাওয়া যায়, কাউন্টার আছে। মশাই রাখুন তো ন্যায্য মূল্যের সব কটা ডেড এক্সপায়ার ওষুধ, সেগুলোতে নতুন করে ডেট লাগিয়ে বসিয়ে করে। কিছুদিন আগেই ধরা পড়েছিল। শুভেন্দু অধিকারী একটি কথা বলেছেন, মন্তব্য করেছেন যে আগে তৃণমূলকে দুটো তৃণমূল দেখা যেত, যে পুরনো তৃণমূল মানে আর নব্য তৃণমূল। এখন তার সাথে আরো দুটো যুক্ত হয়েছে, আক্রমণ তৃণমূল বা আক্রান্তকারী তৃণমূল। কি বলবে, সমর্থন করছো? সত্যি কথাই তো বলেছেন, সমর্থন করার কি রয়েছে? আমাদের পানিহাটিতে অনুপম দত্ত কাউন্সিলর খুন হলেন, আক্রান্ত তৃণমূল। বাবলা সরকার খুন হলেন, আক্রান্ত তৃণমূল। গোসাবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির দাঁড়ানো প্রার্থী খুন হলেন, আক্রান্ত তৃণমূল। আর প্রত্যেক আক্রমণের পেছনে কার নাম আসছে? এই যে গত বছরের মানে 23 সালের পঞ্চায়েতে প্রায় 40 জন তৃণমূল কর্মী খুন হয়েছিলেন। প্রত্যেকটা অভিযোগ কার বিরুদ্ধে? একটা ঘটনা দেখাতে পারবেন বিজেপির কারোর বিরুদ্ধে অভিযোগ এসেছে? না, সব অভিযোগ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। দেখুন, ভাদু আর আনারুলের মধ্যে করে খাওয়ার দ্বন্দ্ব, একে অপরের মধ্যে লড়াই। এই ভাদু আনারুল মডেল বৃহৎ অংশে পিসি ভাইপো আর ব্লকে ব্লকে ভাদু আনারুল, এই দ্বন্দ্ব চলছে। এই ভাগের জন্য একদল মরছে, একদল মারছে, একদল খুন করছে, একদল খুন হচ্ছে। এই তো তৃণমূলে চলছে। একদল ধর্ষিতা হচ্ছে, একদল ধর্ষণ করছে। তৃণমূল কংগ্রেস একটা নৈরাজ্যবাদী দল, তার যা নৈরাজ্য হওয়ার সেটাই চলছে, দেখতেই পাচ্ছেন। এই নৈরাজ্য থেকে পরিত্রাণের একমাত্র উপায় ভারতীয় জনতা পার্টির সরকার। তার জন্যই আমরা 2026 সালে পরিবর্তন থেকে পরিত্রাণের স্লোগান দিচ্ছি। যে পরিবর্তনের যে রূপ দেখলাম তাতে কোনো পরিবর্তন হয়নি, তাই পরিত্রাণই একমাত্র মানে এর থেকে বাঁচার রাস্তা। কিন্তু বিজনেস সাবমিটের জন্য আপনারা বলছেন যে পুরো একটা শ্বেতপত্র বার করতে হিসাব দিক, যে এত মৌসাক্ষর হয়েছে, কি হয়েছে, মানে কোন শিল্প হয়েছে, কত কর্মনিয়োগ মানে হয়েছে। আবার তৃণমূল বলছে যে যেহেতু বাজেট হলো বলে আবার তো সেই বাংলাকে বঞ্চনা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে বলছেন বাংলাকে বঞ্চনা করা হয়েছে। ঋতব্রত পর্যন্ত বলছেন বাংলাকে বঞ্চনা করা হয়েছে। আমি 100% সহমত। যে কোনো মানুষকে এখানে জিজ্ঞাসা করুন যে বাংলার সাথে বঞ্চনা করা হয়েছে কিনা, বলবেন বাংলার সাথে কি বঞ্চনা করা হয়েছে জানি না, তৃণমূলের সাথে বঞ্চনা করা হয়েছে। এত নির্মম নিষ্ঠুর মোদী সরকার। আপনি দেখতে পেয়েছেন, কয়লা চুরির জন্য 1 পয়সা বরাদ্দ নেই, বালি চুরির জন্য 1 পয়সা বরাদ্দ নেই, গরু পাচারের জন্য 1 পয়সা বরাদ্দ নেই, কাটমানি খাওয়ার জন্য 1 পয়সা বরাদ্দ নেই। এত নিষ্ঠুর, এর থেকে মানে আমি ভাবতে পারছি না। ওই ছেলেটা, বলুন তো, এরকম প্রতিভাবান আপনি কোনো ছেলে দেখেছেন? 14 সালে রাজনীতিতে এলো, সাংসদ হলো, সেই ছেলেটা নাকি বাড়ি ভাড়া দিয়ে খায়, নিজের কোনো গাড়ি নেই, নিজের কোনো বাড়ি নেই। কিন্তু কনভয়ে তো 20-22টা যায়, মার্সিডিজ যায়। শুনুন না, ছেলেটা ইলেকশন এফিডেভিটে বলেছে আমার কোনো বাড়ি নেই। তাহলে ওই শান্তিনিকেতনের মতো ওই 50 কোটির বাড়িটা কার?
লিপস অ্যান্ড বাউন্স, অন্যরকম সাউন্ডস। সেখানে বোতলের মধ্যে নাকি কয়লা বিক্রি হচ্ছে, কয়লা পাচারের টাকা বোতলের জলে চলে যাচ্ছে, কোটি কোটি 7 কোটি টাকা শুধু ইডি অ্যাটাচ করেছে এখনো অবধি, আরো 10 কোটি নাকি অ্যাটাচ হবে। তাহলে অভিষেক ব্যানার্জির মনের দুঃখটা বুঝতে পারছেন? ওর কয়লা পাচারের জন্য নরেন্দ্র মোদী 1 টাকা বরাদ্দ করেনি, ওর মনে কি দুঃখ তো বুঝতেই পারছি। ওর যদি ঘুমের ওষুধের জন্য, দেখুন ক্যান্সারের ওষুধের দাম কমেছে, কিন্তু এই বাজেট দেখার পর থেকে তৃণমূলের ঘুম উড়ে গেছে। ঘুমের ওষুধের যেন দামটা কমে, তার জন্য আমরা মোদী সরকারকে বলছি, নাহলে এই তৃণমূলের যে লোকগুলো চোরগুলো আছে এগুলো না ঘুমিয়ে মরে যাবে। অঙ্কন, বারুদের স্তূপের ওপর পশ্চিমবাংলা আমরা বারবার দেখেছি প্রচুর ঘটনার সাক্ষী, আবারও কিন্তু বিস্ফোরণ। মানুষ কোথায় সুরক্ষিত, কি পরিস্থিতি, কি বলবেন? না দেখুন, আমি যতটা জানি যে ওই বাণিজ্য সম্মেলন শেষ হলো বোধহয়, আর বাণিজ্য সম্মেলন যখন শেষ হলো, কি কি বাণিজ্য এসেছে তার তো আমরা কোনো পরিসংখ্যান পেলাম না, কিন্তু তার প্রদর্শনী পেলাম। কি সুন্দর প্রদর্শনী দেখুন। এই এত মহান বাণিজ্য সম্মেলন শেষ হলো, 4,40,000 কোটি টাকার নাকি বিনিয়োগ এসেছে, মুখ্যমন্ত্রী বললেন। এবার বিনিয়োগ কোথায় এসেছে আমরা দেখতে পেলাম না। আমরা দেখলাম বিনিয়োগ এসেছে একটা জায়গা, যে কল্যাণী জানান দিল যে পশ্চিমবঙ্গের সবথেকে বড় যে শিল্প, বোমা শিল্প, সেই শিল্পের একটা অত্যন্ত উৎকৃষ্ট এবং উন্নত প্রদর্শনী হলো। এই বোমা শিল্পই তো আমাদের ভিত্তি আর ভবিষ্যৎ, সুতরাং সেই শিল্প আমরা দেখলাম নিজের চোখে। অঙ্কন, শিল্প তো হয়েছে, সৌরভ গাঙ্গুলি একটা ছোট্ট শিল্প করেছেন, তিনি তো বলেছেন যে ছোট্ট শিল্পে বিনিয়োগ করেছেন, হয়ে গেছে, তিনি বিনিয়োগ করেছেন ছোট্ট ইস্পাত কারখানা হয়ে গেছে। ওই আমি চশমাটা দিয়ে দেখতে পাচ্ছি না, দূরবীন আছে, তাহলে দিন আমি দেখবো। বারবার বিরোধীরা কটাক্ষ করে এই বিজনেস সামিট নিয়ে, মুখ্যমন্ত্রী কিন্তু এবারে তথ্য দিয়ে, নথি দিয়ে বলেছেন BGBS বার্ষিক ভাটবাজি আর গুলবাজির সম্মেলন। BGBS এর মানেই হচ্ছে এইটা। মুখ্যমন্ত্রী বলেছেন 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে একটা হাত জোর করে অনুরোধ, 13 লক্ষ কোটির বিনিয়োগ কোথায় হয়েছে, কোন কোন সংস্থা বিনিয়োগ করেছে, কত প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে, এর একটা ডিটেল রিপোর্ট আগামী সপ্তাহে যখন বাজেট হবে, বাজেটের সাথে যেন মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দেন। 13 লক্ষ কোটির বিনিয়োগ মানে আমি ধরে নেব 13 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। আমাদের শহর, আমাদের গ্রাম, আমাদের পাড়ার কোন 13 লক্ষ যুবক কাজ পেয়েছে, কোন কোন কারখানা হয়েছে, আমরা সেইটার একটা তথ্য এবং পরিসংখ্যান জানতে চাই। এখন আম্বানি সাহেব একটা কথা বললেন যে আমি একটা বিনিয়োগ করেছি, সেই বিনিয়োগটা কি উনি বললেন আমি কালীঘাট মন্দির সংস্কার করেছি। এখন কালীঘাট মন্দির সংস্কার করাটাকে যদি বিনিয়োগ বলা যেতে পারে, যদি সেটাকে শিল্প বলা যেতে পারে, তাহলে মানে আরাবুল, শওকত, অনুব্রতরা নিশ্চয়ই বোমা শিল্পের উৎকৃষ্ট একজন বিনিয়োগকারী। কিন্তু এই আরাবুল, শওকত এদের কথা, মদন মিত্র তো তাদের থেকে এগিয়ে আছে। যেভাবে সম্প্রতি তিনি নিজেই স্বীকার করলেন তাদের দলের মধ্যে কি হয়, এবং কোট আনকোট আইপ্যাক টাকা তোলে, তিনি একদম সরাসরি বললেন। কি বলবেন? ও লাভলি, একটাই বলার জন্য আছে মদন মিত্রের জন্য। আসলে দেখুন, এরা হচ্ছে 25-75-এর যে ভাগ, এর যে বাটোয়ারা, তার এক একটা বোর্ডে, তার এক একটা এজেন্ট। এইবার কামারহাটিতে গোপাল শাহ নাম মদন মিত্র, এই একটি দ্বন্দ্বে কে কার পক্ষ নেবে সেটা এখন অবধি বুঝে উঠতে পারছে না। কখনো মদন মিত্র অভিষেকের পক্ষ নিচ্ছে, তারপরেও দেখছে অভিষেকের পক্ষ নিয়েও হালে পানি পাওয়া যাচ্ছে না, কখনো মমতার পক্ষ নিচ্ছে। তবে আমি শুনলাম বইমেলার যেদিন উদ্বোধন হয়েছিল, সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নাকি একই গাড়িতে করে মদন মিত্র বাড়ি ফিরেছিলেন, এবং নাকি এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে। তার মানে কি আইপ্যাকের টাকা কালীঘাটে না পৌঁছে ক্যামাক স্ট্রিটে পৌঁছচ্ছিল বলে কালীঘাট তৃণমূলের এত সমস্যা। এখন কালীঘাট তৃণমূল আর ক্যামাক স্ট্রিট তৃণমূল, এই দুই তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব চলছে। এখন টাকা নিয়ে এই দলটা রয়েছে, টাকা ভিত্তিক এই দল, কে কত টাকা লুটবে, কে কোন টাকার ভাগ পাবে, তো সেই ভাগের টাকার লড়াই দেখতে পাচ্ছি। মদন মিত্র কার এজেন্ট, মদন মিত্র নিজেই বলতে পারবেন।